সত্যি আজকে কিন্তু পার্টিটা দারুণ হয়েছে। বাবল যা গান গাইলো না, পুরো এক ঘর। কি ঘর? এক ঘর। এই এক ঘর মানে জানিস তো? দেখেছো মা, আমি জানি তুমি কি বলবে, বেশি প্রশ্ন করবে না। বল বল কি বলবো? আরে বাবা কেন তুমি এরকম এক করছো? ঘর মানে হচ্ছে এক ঘরে করে দাও, মানে তার সঙ্গে আর কেউ কথাই বলে না। মোটেও ওকে তুমি না। কিছু বলতেই দিচ্ছ না। ওকে বলতে দাও না। আমরা খুব ভালো খাওয়া দাওয়া করেছি জানো আজকে। কি খেলি? অনেক কিছু খেলাম, সেসব তোমায় এখন বলবো না, কারণ তোমার খুব লোভ লাগবে। আচ্ছা, আমাদের ডিনারে কি আছে বলে দাও তো। কি থাকবে? লোভ দেখাচ্ছে, বলো বলো কি 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 আমাদের আবার কি কি আছে? থাকবে? মাছের ঝোল আছে, ভাত আছে। এ বাবা, ছি ছি। একটা কথা হলো? কেন? কি হলো? মেয়ে এরকম সব স্পেশাল ডিশ খেলো, আমরা মাছের ঝোল আর ভাত। ছি ছি মা, তোমার কিন্তু মনে করে বাবার জন্য আজকে কোনো স্পেশাল ডিশ রান্না করা উচিত ছিল। অমনি না, তুমি বাবার দরে চলে গেলে না? না, বাবার দলে আমি কেন যাব? দেখো, আমার যদি মনে থাকতো আমি কিন্তু বাবার জন্য চাইনিজ নিয়ে আসতাম। আচ্ছা। আরে এখন তো মনে পড়েছে তোর, নিয়ে আয় না। না, এখন মনে পড়েছে ঠিক কথা, কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে। তুমি নিশ্চয়ই আমাকে, মানে তোমার মেয়েকে এত রাত্রে বাড়ির বাইরে যেতে দেখেছো তোমার মেয়ে কত বড় হয়ে গেছে। কত বুঝিস আমাকে। আচ্ছা বেশ, সেরকম যখন কিছু জুটলো না, তাহলে আমাকে আর তোর মাকে দুটো পাপ্পি দিয়ে দে, বুড়ো মেয়ে। পরে দেবো। এখন তোমার মেয়ে বড় হয়ে গেছে না, লজ্জা পাচ্ছি। না না, আমি ডেফিনেটলি কিছু বলতে পারছি না। আউটডোরে না না না, আউটডোরে কোনো অন্য একজন ডাক্তার বা কোনো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আমার পক্ষে এট দ্য মোমেন্ট করা সম্ভব নয়। দেখুন আপনি বোঝার চেষ্টা করুন। আপনারা তো ভালো করেই জানেন যে গভর্নমেন্ট হসপিটালের কিছু সুবিধে অসুবিধে আছে। সেক্ষেত্রে আমরা এই ধরনের ব্যবস্থা করতে পারি না। না, আপনাকে আউটডোরই দেখাতে হবে। না, আই এম সরি। আপনাদের তো এতটা, একটু তো বুঝবেন, একটু কোঅপারেট করবেন তো আমাদের সাথে। আপনারা যদি না বোঝেন কেমন করে চলবে? সেটা আপনার ব্যাপার, আপনি ভেবে দেখুন কি করবেন। I can't help you. No, I'm sorry. Okay, thank you. Bye. আসতে পারি? আরে আসুন। যাক, তাহলে পুরনো প্রতিবেশীকে ভুলে যাওনি? আপনাকে ভুলে যাব এতটা অকৃতজ্ঞ আমি নই। সেদিন যদি আপনি আমাকে বাড়ির খোঁজ না দিতেন তাহলে তো আমি... আরে বসুন না, আপনি দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ বসুন। আরে আমি তো তোমাকে কেবল খোঁজ দিয়েছিলাম, আশ্রয় তো দিইনি। সেটাই তখন আমার কাছে অনেক বড় সাহায্য ছিল। মেডিকেল কলেজে পড়ার সময় লেডিস হোস্টেলে সিট পাইনি, কোথাও মাথা গোঁজার ঠাঁই পাচ্ছি না। আপনিই খোঁজ দিয়েছিলেন, আপনার পাশের বাড়ির ফ্ল্যাটটা খালি ছিল। ওটা আমার বাড়ি নয়, আমার ছেলের বাড়ি। আপনি তো বাড়ির গার্জেন। গার্জেন? একজন মানুষ রিটায়ার করার পর তার কি অবস্থা হয় জানো? অনেকটা ওই অ্যাপোস্ট্রফি এর মতো, মাথার উপরে বিরাজ করে, কিন্তু তার কোনো অস্তিত্ব নেই। আপনি কেমন আছেন মেশমশাই? ওই আছি একরকম আর কি। আপনি আমার খোঁজ পেলেন কি করে বলুন তো? ঈশ্বরের বোধহয় অভিপ্রায় ছিল তোমার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার। আমি ওই স্পন্দনের আউটডোরে আমার মেয়েকে কয়েকবার দেখিয়েছিলাম আর কি। কেন, কি হয়েছে আপনার মেয়ের? কিডনি প্রবলেম, পেটে ব্যথা হয়, ইউরিন ঠিক মতো পাস হয় না। তো ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, ওরা বললেন যে সিরিয়াস প্রবলেম। তো এখানে নেফ্রোলজি ডিপার্টমেন্টে ডক্টর নক্ষত্র রায়ের কাছে এসেছিলাম আর কি। তো এনকোয়ারিতে জিজ্ঞেস করে জানতে পারলাম যে তুমি নাকি এখানে ডেপুটি সুপার হয়ে এসছো। হ্যাঁ, কিছুদিন হলো আমি এখানে জয়েন করেছি। তা মা, তুমি যদি তোমার এই মেসোমশাইয়ের হয়ে একটু ডক্টর নক্ষত্র রায়ের সঙ্গে কথা বলো, তাহলে বড় উপকার হয়। মেয়েটা আমার বড় দুঃখী, ওর বিয়ে দিতে পারিনি। সত্যি কথা বলতে কি, বিয়ে টাকা জোগাড় করার মতো ক্ষমতা আমার নেই। আপনার ছেলে তো আছে,
তার দায়িত্ব বোনের বিয়ে দেওয়ার। অস্তিত্বহীন বাপের বিবাহযোগ্য কন্যার দায়িত্ব কেউ নিতে চায় না মা। এখন মেয়েকে যদি সুস্থ করে না তুলতে পারি, তাহলে অক্ষম বাবা হিসেবে আমার আত্মহত্যা করা ছাড়া। ছি মেশমশাই, এসব আপনি কি বলছেন? এইভাবে কথা বলবেন না প্লিজ। সারা জীবন আপনি অনেক দায়িত্ব পালন করেছেন। এখন এই বয়সে এই পরিস্থিতিতে আপনার ছেলের উচিত আপনার সকল দায়, সকল সমস্যা সমানভাবে ভাগ করে নেওয়া। এনিওয়ে, আমি আপনার জন্য কি করতে পারি বলুন? আমি ডক্টর নক্ষত্র রায়ের সঙ্গে কথা বলবো। বলো। এক মিনিট। মিসেস রায়, আমি একটু ডক্টর রায় চেম্বারে আছি। হ্যাঁ, কোনো যদি কল আসে আমাকে প্লিজ ওখানে ফোনটা ট্রান্সফার করে দেবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন। এখনো তো এলেন না, কি করি বলুন তো? দেখুন আর কিছুক্ষণ। কিন্তু একটা মিটিং রয়ে গেছে, সেই জন্যই চিন্তা করছি। আপনারা? হ্যাঁ, আমার নাম বিক্রম সান্যাল। আমরা এখানকার স্থানীয় আর কি, জনসেবক বলতে পারেন। আর আমি কি করতে পারি আপনাদের জন্য? আমার আর একটা পরিচয় আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি এখানকার কাউন্সিলর। পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে বটুক পান্ডা, আমাদের দলের নেতা। নমস্কার। হ্যাঁ, তা আমাকে আপনাদের কি দরকার? আপনার কাছে এসেছিলাম একটা রোগীর ভর্তির ব্যাপারে। ও, বসুন। ধন্যবাদ। হ্যাঁ বলুন, কি পেশেন্ট? হ্যাঁ, পেশেন্টের নাম দীপক ঝুনঝুনওয়ালা। বাইরে নার্সিংহোমে ডায়ালিসিস হচ্ছিল আগে? হ্যাঁ। আউটডোরে তো দেখিয়েছেন? দেখিয়েছি, তবে ভর্তি হয়নি, মানে ভর্তি করা যায়নি। অ্যাকচুয়ালি এই পেশেন্ট আমাদের খুব পরিচিত, বুঝলেন। মানে উনি আমাদের পার্টির একজন সিম্প্যাথাইজার, অনেক দিন ধরে ডায়ালিসিস চালাচ্ছেন। সেটা তো দেখতেই পাচ্ছি। আসলে উনি আর খরচ চালাতে পারছেন না, বুঝলেন। তাই আপনার কাছে এসেছিলাম, কারণ শুনেছি আপনি মানুষের জন্য অনেক কিছু করেন, তাই অনেক আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছি। দীপক ঝুনঝুনওয়ালা, মনে পড়ছে। 10 আঙুলে 10টা আংটি, সাফারি স্যুটের যা দাম, তা প্রায় আমার মাইনের অর্ধেক হয়ে যাবে। তবু হাসপাতালে ভর্তি হবে কেন? অনেকখানি সাশ্রয় হবে, আর তার ভগ্নাংশ পার্টি ফান্ডে ধরিয়ে দিলে আখেরে কাজে লাগবে। লাভ এইটা। ডাক্তার রায়, কিছু ভাবলেন? হ্যাঁ, দেখুন, আমার যতগুলো বেড আছে তার কিছু রাখা থাকে সাপে কাটা, ডায়রিয়া এইসবের জন্য, আর কিছু রাখা থাকে যারা কিডনি ট্রান্সপ্লান্ট করবে তাদের জন্য। ওরই কোনো একটিতে ভর্তি করে নিন না। কিন্তু উনি তো ট্রান্সপ্লান্ট করাবেন না, আর ওনাকে সাপেও কাটেনি। উনি যতদিন এখানে থাকবেন একটা বেড আগলে পড়ে থাকবেন, আর আমরা দিনের পর দিন ডায়ালিসিস করে যাব যতদিন না উনি মারা যান। সেই ততদিনে ওই একটা বেডে আমরা কতজন রোগীকে সুস্থ করে তুলতে পারি বলুন তো? জীবন কিন্তু সবার সমান মূল্যবান ডাক্তারবাবু। নিশ্চয়ই, একেবারে ঠিক কথা। কিন্তু একজনের জীবনের থেকে 10 জনের জীবন অনেক বেশি মূল্যবান। আইন কিন্তু সে তফাৎ করে না। একজনের প্রাণ নিয়ে নেওয়াটাও কিন্তু খুন। আমরা তো প্রাণ নিই না, প্রাণ দেবার চেষ্টা করি। একটা বেডে একজনের জায়গায় 10 জনকে বাঁচাতে চেষ্টা করি। আপনার অভিজ্ঞতা খুব কম ডাক্তারবাবু। আপনাকে একটা কথা বলি, এই যে আপনি লিখে দিয়েছেন এই পেশেন্ট এখানে ভর্তি হবে না, এতে যদি ও মারা যায় তাহলে কিন্তু আপনাকে বহু দূর অব্দি যেতে হতে পারে, কোর্টে কিংবা মানবাধিকার কমিশনে। তখন আপনি বিপদে পড়ে যাবেন। জাজকে বুঝিয়ে বলবো, তিনি তো শিক্ষিত বুদ্ধিমান মানুষ, বুঝতে পারবেন। ডাক্তার রায় শুনুন, এ লোক কখনো কোর্টেও যাবে না, মানবাধিকার কমিশনেও যাবে না। আসলে মানুষ হসপিটালে ভর্তি হতে না পারলে উত্তেজিত হয়ে পড়ে, নানান রকম করে, এই আর কি। যে উত্তেজিত হবে
তার দায়িত্বে হবে, আমার তো কিছু করার নেই। না না না, আপনার কেন করার থাকবে? মানুষ যাতে কোর্টে না যায়, উত্তেজিত না হয়, সে তো আমি দেখব, মানে আমরা দেখব, আমি, বটুকবাবু, ভবেশ, আমরা দেখব। আসল কথা কি জানেন, মানে আমার একটা বিশেষ অনুরোধ, আপনি যদি এই পেশেন্টকে ভর্তি করে নেন তাহলে খুব উপকার হয়। কিন্তু আমি যে লিখে দিলাম আমি ভর্তি করতে পারবো না। চলে আসুন বিক্রমবাবু, ওনাকে ওইভাবে বলে কিছু হবে না। মনে হচ্ছে যে সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটা একটু ব্যাঁকাতে হবে। শুনুন ডক্টর রয়, ঘুঘু ধরার ফাঁদ কি আমার তা জানা আছে। ঠান্ডা জলে যদি চিঁড়ে না ভেজে, তাহলে আমি গরম জলে চিঁড়ে ভেজাবো, বুঝলেন? চলো চলুন। পেশেন্ট 4 শঙ্কর বেলা। ভ্যালুটা কত? ঠিক আছে। আসতে পারি? আসুন। ডক্টর রয়, ইনি আমার মেসোমশাই, উনি একটা প্রবলেমে ও পড়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ নমস্কার। বসুন বসুন। হ্যাঁ বলুন। বলুন না আপনি। হ্যাঁ মানে আমার মেয়ের একটা সিরিয়াস কিডনি প্রবলেম হয়েছে। কে দেখেছেন? আপনাদের আউটডোরে দেখিয়েছিলাম তো, ডক্টর সরকার বললেন যে ওকে এখানে অ্যাডমিশন করিয়ে চিকিৎসা করাতে হবে। ডক্টর সরকার মানে মিলন সরকার? তো উনি যখন দেখেছেন তো ওনার উচিত ছিল তো রেকমেন্ড করে দেওয়া অ্যাডমিশনের জন্য। হ্যাঁ কিন্তু বললেন যে এখানে নাকি এখন কোনো সিট নেই। কেবিনে ভর্তি করুন। কেবিন মানে আসলে আমার রেকমেন্ডেশনে কেবিনের ভাড়া তো কম হতে পারে। হ্যাঁ সেটা হতে পারে, তবে সেক্ষেত্রে তোমার সুপার আর সিএমওর অ্যাপ্রুভাল লাগবে। হ্যাঁ ঠিক আছে, সে আমি ওনাদের সঙ্গে কথা বলে নেব। হ্যাঁ ঠিক আছে, আপনি আগে মেয়েকে ভর্তি করুন তো, তারপর আমি নিজে আপনার মেয়েকে দেখব। আমার একমাত্র মেয়ে বড্ড কষ্ট পাচ্ছে, দয়া করে যদি। আপনি ডেপুটি সুপারের মেসমশাই এবং পেশেন্ট আপনার মেয়ে, এই জন্য নয়, যে কোনো পেশেন্টকেই আমি যত্ন নিয়ে দেখি এবং চেষ্টা করি তাকে সুস্থ করে তোলার। আপনি নিশ্চিন্ত থাকুন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য না ধন্যবাদ। না ঠিক আছে ঠিক আছে। মেসোমশাই, আপনি 2-1 দিন পরে একবার যোগাযোগ করুন, আমি দেখি ডক্টর রয়ের সঙ্গে একটু আলোচনা করে নিই কি করা যায়। আচ্ছা চলি তাহলে। আসুন আসুন। সত্যি কি কিছু করা যাবে? তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন করা যাবে না? কেন, তুমি ডক্টর সরকারকে বলবে একটা নোট দিয়ে দিতে, তোমার রেকমেন্ডেশন লেটারটা অ্যাটাচ করে দেবে, তারপরেও যদি দরকার হয় তাহলে আমি সিএমওর সঙ্গে কথা বলবো। তোমার কীরকম সমস্যাই? উনি আমি যখন মেডিকেল কলেজে পড়তাম তখন তো আমার থাকার কোনো জায়গা ছিল না। উনি আমাকে একটা বাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন, আমার প্রতিবেশী বলতে পারো। তাছাড়া অনেক সুবিধে অসুবিধে, অনেক ক্ষেত্রে অনেক সাহায্য করেছেন আমাকে, সেই সূত্রেই। দেখা যাক তোমার মেসমশায়ের সম্মান আমি রক্ষা করতে পারি কিনা। বাবা তোকেই ফোন করছিল। সরি দেরি হয়ে গেল। একটু দেরি হলো? পাক্কা 22 মিনিট দেরি হলো তোর। আরে বাবা রাস্তায় এত জ্যাম না, কি সব বিজয় মিছিল টিছিল কি সব বেরিয়েছে, ওই জন্যই তো দেরি হয়ে গেল। আচ্ছা হঠাৎ ডেকে পাঠালি? অসুবিধা ফেললাম? না অসুবিধা না, কিন্তু কেন? আর যদি অকারণে হয়? কারণ হলে আপত্তি নেই, তবে কারণটা জানতে ইচ্ছে করছে। তুই কলেজ যাচ্ছিস না কেন? কলেজে সবাই তোর কথা জিজ্ঞেস করছিল।
কি জিজ্ঞেস করছিল? খুনিটা কেমন আছে? সবাই জানে যে খুনটা তুই করিসনি। আগে যেটা জানতো দ্যাট ওয়াজ কমপ্লিটলি আ রং কনসেপ্ট। আর তাছাড়া খুন করলে খুনিকে কেউ ছাড়ে না, তার শাস্তি হয়। শাস্তি তো আমি পাচ্ছি, আইনের চোখে না হোক নিজের কাছে তো পাচ্ছি অন্যায়ের জন্য। অন্যায় মানে? আরে এগুলো তো সব তোর মন গড়া, আসলে তো তুই কোনো অন্যায় করিসনি। শেষ পর্যন্ত নাটকটা এরম ভাবে ঘুরে গেল। শোন বাবু, সব নাটকের একটা ক্লাইম্যাক্স থাকে, সেটা অ্যান্টি ক্লাইম্যাক্সও কিন্তু হতে পারে, সেটা গল্পের নিয়ম মতোই হয়। তো ধরে নে না এটাও সেরকমই হয়েছে। ধরেই তো নিতে পারছি না, আর তাই জন্যই তো কষ্ট পাচ্ছি। যাক এসব কথা ছাড়, তুই বল তুই কবে কলেজে আসছিস? বাবু প্লিজ কিছু বল। আরে জনি তো কলেজে ক্লাস করছে, ওর তো কোনো প্রবলেম হচ্ছে না, ইনফ্যাক্ট কোনো প্রবলেম ওকে নিয়ে অ্যারাইজ হয়নি। আসলে আমার প্রবলেমটা অন্য। প্রবলেমটা কি? আমরা হয়তো আর কলকাতাতেই থাকছি না। মানে কোথায় যাবি? ব্যাঙ্গালোর। মা ওখানে একটা কনভেন্ট স্কুলে চাকরি পেয়েছে, খবরের কাগজ থেকে অ্যাপ্লাই করেছিল, ইন্টারভিউর কল এসছে। তোরা চলে যাবি বাবু? হ্যাঁ, ইনফ্যাক্ট মাও এখানে আর থাকতে চাইছে না। পাড়া প্রতিবেশীরা আমাদের আর আগের চোখে দেখছে না। আমার আর মায়ের জন্য পৃথিবীটা বড় ছোট হয়ে গেছে তিতির। আমরা বড় একা হয়ে গেছি, বড় বড় একা। চিন্তা করিস না। কি এতক্ষণ ধরে ব্রেকফাস্ট খেয়ে যাচ্ছ? দুধ তো ঠান্ডা হয়ে গেল। কি হয়েছে? ইচ্ছে করছে না খেতে। কেন, শরীর খারাপ? না শরীর ঠিকই আছে। তাহলে দুধটা গরম করে দিই? না আমার আর কিছু খাবো না। কেন, কি হয়েছে তোমার? মা, বাবল বাবল কি? বাবলের? বাবলরা কলকাতা ছেড়ে চলে যাচ্ছে। কলকাতা ছেড়ে চলে যাচ্ছে? বাবলের মা ব্যাঙ্গালোরে কোন একটা কনভেন্ট স্কুলে চাকরি পেয়েছে, তাই ওরা এখানকার লোকজনও ওদের সাথে মানে এখানকার লোকজন মানে? হ্যাঁ ওদের সাথে খুব খারাপ ব্যবহার করছিল। বাবলদের সাথে? কেন, এটা তো প্রমাণ হয়ে গেছে যে ওরা অন্যায় করেনি। হ্যাঁ সেই সব কিছু জানা সত্ত্বেও ওদের পাড়ার লোকজন নাকি খুব মিসবিহেভ করছে ওদের সাথে, আমাকে বাবলি বললো। এটা তো ভারী অন্যায়, খুব অন্যায়। হ্যাঁ আসলে বাবল আমার খুব খুব ছোট্টবেলার বন্ধু, তো ভাল লাগছে না, চলে যাচ্ছে তোরা। জানি মা, আমারও তো শুনে খুব খারাপ লাগছে। ওই সব মানুষগুলোর জন্য ওদের পালিয়ে যেতে হচ্ছে। আচ্ছা মা, আমি যদি একদিন বাবলকে এই বাড়িতে নিয়ে আসি, তুমি একটু ওকে বুঝিয়ে বলবে? আমি কি বলবো বলতো? কি বলবো? আমি বলবো তুমি তোমার মায়ের অবাধ্য হও, বাড়ি বলতে? ওর মাই তো সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া ওইসব নোংরা লোকেদের নোংরা মনটাকে তো আমি বদলে দিতে পারবো না দিদি।
জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক পিছন